আফগানিস্তানে সামরিক আগ্রাসনে ন্যাটোর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে জোটটির আদি যুক্তরাষ্ট্রের বিপদে এগিয়ে আসবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধের সময় ন্যাটোর সদস্য দেশগুলো সেনা সদস্য পাঠালেও তারা ফ্রন্ট লাইনের বাইরে ছিল। এদিকে এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা। ক্ষোভ জানিয়ে তারা বলেছেন, হাজারো সেনা আত্মত্যাগের এভাবে অস্বীকার করা যাবে না। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর আল কায়দা ও তালেবান দমনের লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে 20 বছরে আফগান যুদ্ধে ন্যাটোর মোট 3,486 সেনা নিহত হন, যার মধ্যে মার্কিন সেনা 2,461 জন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দিয়েছে রাশিয়া। শর্ত হচ্ছে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবার ত্রিদেশীয় বৈঠক চলছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একসঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসেছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এই বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনা 2 দিন ধরে চলবে। তবে ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাবে নিজেদের কয়েকটি অঞ্চল ছেড়ে দেওয়ার শর্তের বিষয়ে বৈঠকের আগে থেকেই দ্বিমত জানিয়েছিলেন জেলেনস্কি। এদিকে যুদ্ধ বন্ধে নিজ অবস্থানে স্থির আছে রাশিয়া। ক্রেমলিনকে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ডনবাস অঞ্চল থেকে ইউক্রেন ও ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সরে যেতে হবে। এ বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হবে না, তাদের সেখান থেকে সেনা প্রত্যাহার করতেই হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নিয়ে গত কয়েক সপ্তাহের হুমকিতে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে এবার আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে একমত হয়েছে ডেনমার্ক ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। স্থানীয় সময় শুক্রবার জোটটির মহাসচিব মার্ক রুটের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। ডেনমার্ক বলেছে, এই অঞ্চলের ওপর তাদের সার্বভৌমত্ব আলোচনার বিষয়বস্তু নয়, তবে অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের স্থায়ী ও পূর্ণ প্রবেশাধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ন্যাটো প্রধান বলেছেন, উত্তরে রাশিয়া ও চীনের হুমকি দূর করার চেষ্টা জোরদার করতে হবে মিত্র দেশগুলোকে। ভেনেজুয়েলার আইন প্রণেতারা দেশটির তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বৃহৎ জ্বালানি কোম্পানিগুলো প্রত্যাবর্তনের পথ তৈরি হলো। এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান দাবি। নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি 3 সপ্তাহের কম সময়ের মধ্যে সংসদের প্রথম পাঠে অনুমোদন পেয়েছে বিলটি। বিল অনুযায়ী বেসরকারি কোম্পানিগুলোকে স্বাধীনভাবে তেল অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় পাঠে বিলটি পাশ হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। বিলটির পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন মাদুরোর সাবেক উপপ্রধান ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্রুত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন। বৃহস্পতিবার রদ্রিগেজের নেতৃত্বাধীন অতিরিক্ত শক্তিশালী বলে প্রশংসা করেন ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভেনেজুয়েলার তেলের একটি অংশ পাচ্ছে। এতে যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধ হবে এবং কর কমবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের 16 কোটিরও বেশি মানুষ চরম বিপজ্জনক শীতকালীন ঝড়ের কবলে পড়তে চলেছে শুক্রবার থেকে। এই ঝড়ে ভারী তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল জুড়েই বয়ে যেতে পারে এই ঝড়। এতে পরিস্থিতি চরম বিপজ্জনক ও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে। বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়া এবং জীবননাশেরও ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে এই সপ্তাহের শেষে ফ্লাইট ব্যাহত, বিলম্ব বা বাতিল হতে পারে। তুষারে ঢাকা পড়তে পারে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক। দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে মিড আটলান্টিক ও উত্তর পূর্বাঞ্চলের ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে কলোরাডো থেকে পশ্চিম ভার্জিনিয়া এবং আরকানসাস, টেক্সাস, জর্জিয়া, উত্তর ক্যারোলাইনা,
দক্ষিণ ক্যারোলাইনা সহ কয়েকটি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে সম্প্রতি ৩৭ বছর বয়সী রিনি নিকোল গুজ নামে এক নারী দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা এক সদস্যের গুলিতে নিহত হন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি মানুষের মনোভাব হয়ে ওঠে আরও ক্ষুব্ধ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি আইনের অংশ হিসেবে ২০০২ সালে গঠিত হয় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসিই। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরটি চালু করা হয়। আইসিই এই বিভাগের অধীনে পরিচালিত একটি সংস্থা। যুক্তরাষ্ট্রের কোনো বাসিন্দাকে অবৈধ বলে সন্দেহ হলে আইসিই তাকে থামাতে পারে, আটক ও গ্রেপ্তার করতে পারে। তবে কোনো বাড়ি বা ব্যক্তিগত পরিসরে প্রবেশের জন্য তাদের পরোয়ানা দরকার হয়। কোনো মার্কিন নাগরিক যদি গ্রেপ্তারে বাধা দেন বা কোনো কর্মকর্তার উপর আক্রমণ করেন, আইসিই সদস্যরা তাদেরও আটক করতে পারেন। হোমল্যান্ড সিকিউরিটির ২০২৩ সালে একটি নির্দেশিকায় বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা কেবল তখনই প্রাণঘাতী বল ব্যবহার করতে পারবেন যখন যুক্তিসঙ্গত কারণে মনে হয় তাদের কেউ বা অন্য কাউকে তাৎক্ষণিকভাবে মারাত্মক আঘাত করতে বা মৃত্যু ঘটাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে এমন নীতি অনুসরণ করে এসেছেন যেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কর্মকর্তাদের অনেক বেশি ছাড় দেওয়া হয়। চলতি মাসের শুরুতে মিনিয়াপোলিসে রিনি গুড যখন এক আইসিই সদস্যের গুলিতে নিহত হন, তখন তিনি গাড়ি চালাচ্ছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই আইসিই সদস্য আত্মরক্ষায় গুলি চালিয়েছেন। কিন্তু স্থানীয় কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, রিনি গুড ওই আইসিই সদস্যদের জন্য কোনো বিপদ সৃষ্টি করেনি। রিনি গুডের মৃত্যুকে ঘিরে কেন্দ্রের সঙ্গে মিনেসোটা অঙ্গরাজ্যের রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এরই মধ্যে গত মঙ্গলবার মিনেসোটা থেকে ৫ বছরের এক শিশুসহ ৪ শিশুকে আটকের পর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানকার মানুষজন। বিভিন্ন জরিপে দেখা যায়, ট্রাম্পের অভিবাসন আইন নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে দৃষ্টিভঙ্গি সরল নয়। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গত বছরের এক জরিপ ফলে দেখা যায়, অর্ধেকের চেয়ে কিছু বেশি মার্কিন নাগরিক মনে করেন কিছু ক্ষেত্রে অভিবাসীদের ফেরত পাঠানোটা জরুরি। এর আগে গত মার্চে রিসার্চের আরেকটি জরিপে প্রায় সমসংখ্যক মানুষ একই ধরনের মত দিয়েছিলেন। তবে পিউ রিসার্চের একই জরিপে বলা হয়, মার্কিন নাগরিকদের মধ্যে ট্রাম্পের অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে ভিন্ন চিন্তাভাবনা রয়েছে। এতে দেখা যায় ৫৩% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মনে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করছে। তবে প্রায় ৩৬% মার্কিন নাগরিক এ পদ্ধতিকে সমর্থন করেন। সৃষ্টি ঘটক, ৭১। আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। পেন্টাগনের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির আঙ্গুল ট্রিগারে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সেনা কমান্ডার মোহাম্মদ পাকপৌর। বলেন, ট্রাম্প যদি আবারও সংলাপের জন্য আহ্বান জানিয়ে তারপর সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। এক লিখিত বিবৃতিতে জেনারেল পাকপৌর বলেন, ইরানে হামলার ব্যাপারে কোনো বিভ্রান্তিতে থাকা উচিত হবে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। আর গত বছর জুন মাসে ইরানের উপর চাপিয়ে দেয়া ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতাও তাদের মনে রাখা উচিত। এরই মধ্যে ইরানের জয়েন্ট কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব ঘাঁটি নিশানায় পরিণত হবে। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের সাথে আলোচনার আগ্রহ দেখালেও টানা আন্দোলনে টালমাটার ইরানকে চাপে রাখতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর কথা জানান। এরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারের এ হুঁশিয়ারি। এর আগে মঙ্গলবার ট্রাম্প সরাসরি ইরানের নেতাদের উদ্দেশ্যে বলেন, খামেনিকে লক্ষ্য করে হামলার জবাবে যদি তার ওপর আঘাত আসে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। সুইজারল্যান্ডের দাভোস শহরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক সম্মেলনে ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ইরান পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। সেই সব স্থাপনায় হামলার মাধ্যমে সেই কার্যক্রম থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন সংলাপে বসতে চাইছে জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সংলাপে বসবে, কিন্তু ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।
কূটনৈতিক সমাধান পাশ কাটিয়ে হুমকি আর পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। আরাফাত ইসলাম, ৭১। দক্ষিণ চীন সাগরে একটি বিদেশি কার্গো জাহাজ ডুবে 2 জন নিহত হয়েছেন। জাহাজটিতে থাকা 21 জন ফিলিপিনো নাবিকের মধ্যে 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীন ও ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে বাকিদের খোঁজে উদ্ধার কার্যক্রম এখনো চলছে। চীনা কোস্টগার্ড জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোরে কারবারো প্রায় 100 কিলোমিটার উত্তর পশ্চিমে জাহাজটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত 2টি উদ্ধারকারী জাহাজ পাঠায় চীনা কোস্টগার্ড। চীনা কোস্টগার্ড আরও জানিয়েছে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে। দক্ষিণ চীন সাগরের এই দুর্ঘটনা আন্তর্জাতিক নৌ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে ফিলিপাইন কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে ডেভন বে নামে ওই কার্গো জাহাজের নাবিকদের উদ্ধারে তারা 2টি জাহাজ ও 2টি বিমান মোতায়েন করেছে। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ভূমিধসে অন্তত 6 জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে দ্বীপটির পূর্ব উপকূলের অবস্থিত মাউন্ট মাউঙ্গানুই এলাকায় টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে এই ঘটনা ঘটে। ভূমিধসে বিপুল পরিমাণ মাটি ও ধ্বংসবিশেষ আছড়ে পড়ে ব্যস্ত একটি ক্যাম্প গ্রাউন্ডের ওপর। ঘটনাস্থলটি নিউজিল্যান্ডের তাওরাঙ্গা শহরে অবস্থিত, যেখানে গ্রীষ্মকালীন স্কুল ছুটিতে পরিবার সহ বহু মানুষ অবস্থান করছিলেন। এদিকে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাস্কন। তিনি ঘটনাটিকে চরম মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন। তবে এই পর্যন্ত ক্যাম্প গ্রাউন্ডে কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় একটি বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা হয়েছে 10 জনের মরদেহ। বিমানটি গত শনিবার থেকে নিখোঁজ ছিল। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে বিধ্বস্ত হওয়া বিমানটি ইন্দোনেশিয়ার বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট আইএটির মাঝারি আকৃতির বিমানটি থেকে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে 7 জন কেবিন ক্রু ও 3 জন যাত্রী থাকার তথ্য পাওয়া গেছে। গেল শনিবার মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের 3 জন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপের ওপর জরিপ চালাতে রাজধানী জাকার্তা থেকে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণ পর দুপুর 1:30টার দিকে আইএটির মূল দপ্তর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসির মারোস এলাকায় বুরু সারাউং পর্বতের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। পাকিস্তানের করাচিতে শপিং মলগুলোর প্লাজায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তবে 6 দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তকারীরা জানাতে পারেনি যে গুল প্লাজায় ভয়াবহ আগুন লাগার কারণ কি। এদিকে সরকারি মুখপাত্র বলেন 67 মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত 8 জনের পরিচয় নিশ্চিত করা গেছে। এদিকে নিখোঁজ স্বজনদের সন্ধানে 50টিরও বেশি পরিবার ডিএনএ নমুনা দিলেও উদ্ধার কার্যক্রমের ধীর গতির জন্য অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছে নিহত প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি 1200 জন দোকানদারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। মিয়ানমারে একটি বিয়ে ও একটি দোয়া মাহফিলকে লক্ষ্য করে পৃথক পৃথক বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। হামলায় অন্তত 27 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে নারী ও শিশু সহ আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউংজার গ্রামে একটি দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA জানায় এতে 22 জন মানুষ নিহত এবং শিশুসহ অন্তত 28 জন আহত হন। গ্রামের এক বৃদ্ধের মৃত্যুর পর দোয়া মাহফিলের প্রস্তুতির জন্য একটি বাড়ির আঙিনায় জড়ো হয়েছিলেন মানুষ। KIA-র দাবি ওই গ্রামে তাদের কোনো সদস্য ছিল না। তাদের অভিযোগ জান্তা বাহিনী জেনে শুনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে একই দিনে মাগুয়ে অঞ্চলের আউলাং টাউনশিপের তাটকোন গ্রামে একটি বিয়ের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষগুলোর উপর বিমান হামলা চালানো হয়। স্থানীয় তথ্য পর্যবেক্ষণকারী সংগঠন আউংলাং ইনফরমেশন গ্রুপ জানায় এতে এক শিশুসহ অন্তত 5 জন নিহত হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় রাখাইন রাজ্যের কিয়াউকতাও এবং পন্নাগিউন
টাউনশিপ সীমান্ত এলাকায় আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। জাপানের নিগাতায় অবস্থিত বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার ঠিক একদিন ব্যবধানে অচল হয়ে পড়েছে। পরমাণু কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা জাপানের রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো এক বিবৃতিতে জানায় যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা চলছে। শীঘ্রই তদন্তে জানা যাবে অচল হওয়ার আসল কারণ কি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বজুড়ে। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। স্বাগত।